বাবা, ওই প্রমুখ চৌধুরীকে আমি খুন করব। সাফওয়ান দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে কথাটি বলে। তার বাবা মা সামনে সোফায় বসেই ছেলের কার্যকলাপ দেখছে। ছেলেটি যে জিনিস নিয়ে জেদ করবে, সেটা অর্জন না করে এক পাও সেখান থেকে নড়বে না। সাফওয়ানের বাবা আজকাল এমনিতেই হাজার চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়, এখন আবার ছেলের এই কাণ্ডে তিনি অসহ্য। সামনের দিনগুলোতে তার অনেক কাজ পড়ে আছে, ভেবেছিল সব সাফওয়ানকে দিয়ে করাবে, কিন্তু হঠাৎ এই উটকো ঝামেলায় তিনি বিরক্ত। তবুও যেভাবে রেগে আছে, এখন না সামলালে তার সব প্ল্যান উল্টা পাল্টা হয়ে যাবে। সাফওয়ানকে যা তা বুঝিয়ে নিজের হাতে রাখতে হবে। সব ভেবে চিনতে তিনি ছেলের পিঠে হালকা চাপড়ে বলল, কুল ডাউন মাই সান, অবশ্যই প্রমুখের ব্যবস্থা আমি করব। তবে আমার কথামতো সব কাজ করতে হবে তোমার। আর হ্যাঁ, প্রমুখ রাস্তা থেকে সরে গেলেই ওই মেয়ে চিরদিনের জন্য তোমার। সিম্পল ব্যাপার, মাথা খাটিয়ে চিন্তা করো আব্বুজান। বাবার মতো হলেই সব ছিনিয়ে দিতে পারবে। সাফওয়ান রাগে ঘন ঘন শ্বাস নিয়ে বাবার সব কথা শুনল। ছেলেকে শান্ত হতে দেখে তার বাবা অধর বাঁকিয়ে হেসে বলল, বাসায় ছ্যাঁকাখোরের মতো বসে না থেকে আমার সাথে কাজে বসো। অনেক কাজ বাকি, বুদ্ধি দিয়ে প্রমুখকে হারাও। আমিও চাই আমার ছেলে ঠিক আমার মতো হোক, সবাই বুঝুক তার শরীরে আমার রক্ত। উদ্ধৃতি চিহ্ন। এটা সত্যি, সাফওয়ান জানে তার বাবা চাইলে অবশ্যই সব পারবে। বাবা পারে না এমন কোনো কাজই নেই এ পৃথিবীতে। আর ওই 2 দিনের প্রমুখ কতদিন সিরাতকে আটকে রাখবে? মুহূর্তেই সিরাতের কথা মনে হতেই মস্তিষ্ক গরম হয়ে যায় তার। রাগে চিৎকার দিয়ে সামনের দেয়ালে জোরে ঘুতারা চিহ্ন শি মারে। এভাবে হঠাৎ আঘাতে রাহেলা সহ সাফওয়ানের বাবাও বাক্রুদ্ধ। সাফওয়ান একটু থেমে আবারও একের পর এক ঘুতারা চিহ্ন শি দিতেই থাকল। ব্যথায় আঘাতে ডান হাত থেকে রতারা চিহ্ন তো গলিয়ে পড়ে সাদা দেয়াল তৎক্ষণাৎ হয়ে গেল লাল। দিশেহারা রাহেলা, সাফওয়ান বলে চিৎকার দিয়েই দৌড়ে যায় তার কাছে। পেছনে থেকে ঝাপটে ধরে আটকানোর বৃথা চেষ্টা করল। একজন তরতাজা যুবকের শক্তির কাছে মধ্যবয়স্ক মহিলার শক্তি কিছুই না। সাফওয়ান দস্তাদস্তি করে তখন তিরিক্ষি মেজাজে বলল, দূরে যাও তোমরা, আমাকে একা থাকতে দাও। রাহেলার দুচোখে অশ্রু টলটল করছে। ছেলেকে একা সামলাতে না পেরে তার স্বামীকে ধমকের সুরে বলল, দাঁড়িয়ে কি তামাশা দেখছ? আর কত আমার ছেলেকে খারাপ বানাবে তুমি, যে কি না আজ নিজের দেহকেও আঘাত করতে দ্বিধা করে না। উদ্ধৃতি চিহ্ন। একটু থামল রাহেলা, অতঃপর ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, তারা চিহ্ন লাঙ্গার, আমার ছেলের কিছু হলে তোকে আমি ছাড়ব না। এইসব আইসি অট্টালিকা ধ্বংস করে ফেলব। আমার মুখ আর বন্ধ করে রাখতে পারবি না। পাষাণ। উদ্ধৃতি চিহ্ন। রাহেলার কথা শুনে মাথা গরম হয়ে যায় সাফওয়ানের বাবার। তৎক্ষণাৎ তেরে এসে শক্ত করে চুলের মুঠি ধরল, এরপর কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে যায় তিনি। রাহেলা ব্যথায় চোখ বন্ধ করে। সাফওয়ান বাবার দিকে রতারা চিহ্ন তো চক্ষু নিয়ে তাকায়, যতই হোক তার মা। সে দাঁত শক্ত করে বলল, আমার সামনে মাকে মাতারা চিহ্ন রোছ? এত বড় সাহস! আর একবার গায়ে হাত দিয়ে দেখাও কি করি আমি। ছেলেকে রেগে যেতে দেখে তিনি হালকা ধমে যায়। তবে ছেলের অগোচরে স্ত্রীকে চোখ রাগিয়ে শাসিয়ে দেয় তিনি। তারপর মুচকি হেসে সাফওয়ানকে শক্ত করে ধরে তার বাবা বিছানায় বসাল। রাহেলা একরাশ ঘৃণা নিয়ে দৌড়ে গেল প্রয়োজনীয় মেডিসিন ও তুলা আনতে। তখনও সাফওয়ান ফোঁসফোঁস করছে রাগে। রাহেলার ভেতরে চলা হাহাকার নিয়েই ছেলের হাতে পরম যত্নে ব্যান্ডেজ করে দিল। সাফওয়ানের দিন দিন সাধারণ একটি মেয়ের জন্য এমন অধপতন রাহেলা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হয়তো কোনো মাই পারে না। তিনি পাশ ফিরে টলমল চোখে স্বামী নামক মানুষটির দিকে তাকাল। এই লোকটি সারা জীবন তাকে অত্যাচার করে গেল, এখন একমাত্র কলিজার টুকরো ছেলেকেও ছাড়ল না। নিজের মতো করেই আস্তে আস্তে কুমানুষ করে ফেলছে। ওড়নায় কোনায় চোখ থেকে পড়ে যাওয়া অশ্রু মুছে দীর্ঘশ্বাস ফেলল সে। ততক্ষণে ভদ্রলোক বাসার বাইরের দিকে রওনা হচ্ছে। রাহেলা সাফওয়ানের জন্য ভাত নিয়ে এসে এক লোকমা মুখে দিয়ে বলল, বাবা, এই পৃথিবীতে কারোর শক্তিই বেশি দিন থাকে না। আমরা যা চাই সেটা যদি না পাই তাহলে বুঝে নিতে হবে ওই জিনিসটা আমাদের জন্য অমঙ্গল। আল্লাহ তায়ালা নিজেই ঠিক করে রেখেছে কি আমাদের জন্য মঙ্গল। তুই সিরাতকে পেলি না, এর পেছনেও কোনো না কোনো কারণ আছে, হয়তো আল্লাহ তার থেকেও অনেক ভালো কিছু রেখেছেন তোর জন্য। একটু নরম হ, মায়ের কথা শুন। প্রমুখের মতো অসহায় এতিম এ দুনিয়ায় আর কয়টা আছে?
কিন্তু দেখ, তোর সব আছে, অথচ ওই ছেলেটার কেউ নেই। একটু বাবা মায়ের ভালোবাসার কাঙ্গাল সে। উদ্ধৃতি চিহ্ন। মায়ের মুখে নিজের প্রতিদ্বন্দ্বীর নামে এত সুন্দর সুন্দর কথা সহ্য হল না সাফওয়ানের। কপালে ভাঁজ ফেলে চট করেই সামনে থাকা ভাতের প্লেট জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। গমগমে আওয়াজে বলল, আমার ভালো চাই না মা, অন্যের ছেলের সাফাই গাইতে আসবে না আমার সামনে। আমি সিরাতকেই চাই। ব্যাস, শুনেছ তুমি, আমার সিরাতকেই লাগবে। আন্ডারস্কোর। প্রমুখ আর রাকিব চৌধুরী পাশাপাশি বসে কফি পান করছে। ঘড়ির কাঁটা এখন ৮টা ছুঁই ছুঁই। শহরে রাত ৮টা কিছুই না। প্রায় ঘণ্টা খানিক আগেই প্রমুখ এসেছে সব কাজ কমপ্লিট করে। যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে নতুন ফ্ল্যাটের কাজ কাল থেকেই শুরু হবে। সেটা থাকবে প্রমুখের মা প্রহেলি আক্তারের নামে। ফুটপাতের জায়গা নিয়ে আজ প্রচুর ঝামেলা গিয়েছে। সেখানে তারা নিজেদের জায়গা কোনোমতেই ছাড়তে রাজি না। শেষে উপায় না পেয়ে গুল্লি চালায় প্রমুখের ছেলেপুলেরা। ৫-৬ জনের পায়ে গুল্লি লেগে আহত হয়েছে তারা। জানা গেছে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের। এরই মধ্যে মিডিয়ার লোক নিজেদের মতো সাজিয়ে একটার পর একটা নিউজ বের করছে। এতে প্রমুখের কোনো হেলদোল নেই। ফুটপাতের লোকগুলো ভয়ে তখন থেকে আর কেউ প্রমুখের মুখের উপর কথা বলতে পারেনি। প্রমুখ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছে। কয়েকদিন পর সেখানের কাজও শুরু হবে। সব কিছু ঠিকঠাক করে তার বাসায় আসতেই ৭টা বাজে। এসেই যখন নিজের রুমে রাকিব চৌধুরীকে শোয়া অবস্থায় দেখল, তৎক্ষণাৎ ভূত দেখার মতো চমকে গিয়েছিল। খুশিতে শক্ত করে তখনই জড়িয়ে ধরল প্রমুখ। রাকিব চৌধুরী প্রথমে ভয় পেয়ে গেলেও একটু পর সামলে নেয়। উচ্চস্বরে হেসে প্রমুখের পিঠে চাপ্পড় মাতারা চিহ্নরে। প্রমুখ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলল, মামা, কখন এসেছ তুমি? আমাকে জানাবে না? জানো কত খুশি হয়েছি আমি। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এসেছ। দাও দেখি একটা চিমটিকা তারা চিহ্নটো। রাকিব চৌধুরী মুচকি হেসে উত্তর দেয়, আগে ফ্রেশ হয়ে ছাদে চল, তারপর তোর সব কথার উত্তর দিব আমি। প্রমুখ আবারও জড়িয়ে ধরে ওয়াশরুমে চলে যায়। আর দরজার বাইরে থেকে এতক্ষণ ঘটে যাওয়া সকল ঘটনাই সিরাতের চোখে ধরা দেয়। কপাল কুঁচকে মাথায় ঘুরে একটি কথাই, অসভ্য লোকটি এমন বাচ্চামোও করতে পারে? এত বড় ছেলে হয়ে মামাকে পেয়ে এমন খুশিও হল? নির্দয় প্রমুখ আর একটু আগের প্রমুখের আকাশ পাতাল তফাতে। তাকে আজ বড্ড অন্যরকম, অচেনা লাগছে। সিরাত এসব ভেবেই ড্রয়িং রুমে চলে যায়। প্রমুখ শাওয়ার নিয়ে এসে কোনো দিকে না তাকিয়েই কিচেনে গেল। গরম গরম ২ কাপ কফি বানিয়ে ডাকল মামাকে। আজ তার মন মামাতেই সীমাবদ্ধ। আর কোনো দিকেই খেয়াল নেই, নজরও নেই নতুন বিয়ে করা বউয়ের দিকে। সোফার কোণে বসে সিরাত না চাইতেন আজ সবটাই পর্যবেক্ষণ করল প্রমুখের কাজকর্ম। প্রমুখ মামাকে ডেকে নিয়ে গেল ছাদে। আজ প্রায় ১.৫ বছর পর রাকিব চৌধুরী তার বাসায়। খুশিতে সবকিছু উল্টপালট লাগছে। কফি খেতে খেতেই প্রমুখ নানান গল্প করছে। মুখ থেকে হাসি সরছেই না। দেখে মনে হবে কতদিন মন ভরে কথা বলেনি, প্রাণ ভরে শ্বাস নেয়নি। এ যেন চঞ্চল প্রমুখ হয়ে উঠেছে নিমেষেই। রাকিব চৌধুরী মন দিয়ে তার প্রতিটি কথা শুনছে। এই ১.৫ বছরে যা যা ঘটেছে সব হরহর করে বলছে। প্রতিবার ঠিক এমনই করে প্রমুখ, মামাকে পেয়ে মনের সকল কথাই উগরে দেয়। সেখানে মাসে কয়টা শার্ট কিনেছে এটাও বাদ যায় না। এক পর্যায়ে রাকিব চৌধুরী প্রশ্ন করল প্রমুখকে, এখনও ফ্ল্যাটে মেয়ে আসে? আর কতদিন এভাবে চলবে? এবার অন্তত বিয়ে করো বাবা। তোমার এরকম জীবন আর দেখতে পারি না। আমার মরার আগে কি তোমার সংসার দেখতার ভাগ্য হবে না? বোন দুলাভাইকে তো হারিয়েছি, এবার চাই তোমার ঘর আলো করে পুনরায় তারা আসুক। বিয়ে করো বাবা। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ভারী মজা পেল। তার মানে সিরাতের সাথে দেখা হয়নি মামার? মুখটা হালকা লাজুক ভঙ্গি করে বলল, ওইসব মেয়েবাজি বাদ দিয়েছি মামা। তাছাড়া তুমি জানো না, কয়েকদিন আগেই না বিয়ে করলাম। একদম পরীর মতো ঝকঝকা বউ আমার। যদিও মায়ের চিন্তায় এখন রানু মণ্ডলের মতো হচ্ছে দিন দিন। তবে ব্যাপার না, ঠিকমতো খাওয়া দাওয়া করলেই আগের মতো হয়ে যাবে। কিন্তু তোমার সাথে দেখা হয়নি? সে তো বাসাতেই থাকে, আমার রুমে। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরীর চোখ চিকচিক করল তার কথা শুনে। প্রমুখ বিয়ে করেছে, তার চাঁদ, এতদিনে কথা শুনেছে। এবার বউয়ের আঁচলের তলায় পড়ে সব বাজে স্বভাব ঠিক হয়ে যাবে, মানুষকে ভালোবাসতেও পারবে। মনে মনে খুশি হল ভীষণ। কিন্তু সে হালকা চিন্তায় পড়ল,
বিয়ে করলে বউ দেখল না কেন? বাসায় শুধু একটি মেয়েকেই চোখে পড়েছে তার, তবে কি সেই মেয়েই? অতঃপর প্রমুখের বলা রানু মণ্ডল শুনে চট করেই বুঝে গেল সেই মেয়েটি প্রমুখের বউ। এর জন্যই বুঝি কাজের মেয়ে বলায় খেপে গিয়েছিল। মুহূর্তে হা হা করে হেসে উঠে, খুব দেখা হয়েছে। সেই তো দরজা খুলে দিল, চা করে খাওয়ালো, এমনকি তার সাথেই পুরোটা সময় আড্ডা দিলাম। তবে প্রমুখ একটা কেলেঙ্কারি ঘটে গেছে। উদ্ধৃতি চিহ্ন। কি ঘটেছে মামা? আজ বোধ হয় তোমার কপালে দুঃখ আছে। বৌমাকে আমি ভুলে কাজের লোক বলে ফেলেছি। তৎক্ষণাৎ কি তার রাগ তেলে বেগুনে জ্বলে উঠল। ব্যাপার না, যাওয়ার সময় বৌমাকে আদর স্নেহ করে যাব। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। তার এসব কাণ্ডে প্রমুখ থতমত খেয়ে হালকা কেসে উঠে, মনে মনে সিরাতের জন্য তার বড্ড হাসি পেল। রাকিব চৌধুরী প্রমুখের বাহু ধরে উচ্চস্বরে হেসে উঠে, প্রমুখ কম না, সেও ফিক করে হাসল। এরপর রাকিব চৌধুরী গলা খাকড়ি দিয়ে জরুরি কথা বলল, এখানে আসার কারণ এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছ প্রমুখ? প্রমুখ এবার সিরিয়াল হয়ে জবাব দেয়, হ্যাঁ অল্প হলেও বুঝেছি মামা। আজ তোমায় সব কাহিনী এক এক করে বলবো মামা। সেদিন খুব রাত করে বাড়ি ফিরছিলাম ঢাকা থেকে, সাথে ছিল আমার স্নেহের ছোট ভাই শাহরিয়ার। ছেলেটিকে তুমি চিনো, প্রতিদিন বাসায় আসতো আমার। ওই দিন গাড়িতে থাকা অবস্থায় শাহরিয়ার হঠাৎ পানি কিনার কথা বলে রাস্তায় গাড়ি থামায়। প্রায় ২০ মিনিট পর কোথা থেকে দৌড়ে এসেই গাড়িতে বসল। অবর্ত হাঁপাচ্ছিল, আমি কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলাম। তখন প্রশ্ন করার কোনো মুডও ছিল না আমার। তবুও জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে? ওর চোখে ছিল ভয়, গলা জড়িয়ে আসছিল। খুব কষ্টে বলল, বাসায় গিয়ে বলবো স্যার। এরপরই হাতের বোতল থেকে একদমে ঢকঢক করে সব পানি খেয়েই দ্রুত গাড়ি স্টার্ট দেয়। বাসায় এসে শাহরিয়ার আতঙ্কের সুরে বলল, মাওনা থানার ওসি হামিদুর রহমান একটু আগে ভুট্টোর সাথে কথা বলছে। তাদের আলাপ থেকে বোঝা যায়, আপনার মা বাবাকে প্ল্যান করে যারা খুন করেছে, সেখানে তারাও ছিল। তার মানে আপনার মামা যা অনুমান করেছে সব সত্যি। তাদের দুজনের কথায় 10টার মধ্যে 8টাই ছিল। শাহ স্যার যদি জানতে পারে আমাদের আস্ত রাখবে না। প্রমুখ যদি ভুলেও বুঝে সম্পত্তির লোভে, আর তার বাবা শাহ স্যারের বোনকে বিয়ে করেনি, এর জন্য মেয়ে তারা চিহ্ন রে ফেলা হয়েছে, তবে আমাদেরও রেহাই নেই। এত বছরের ঘটনা সব সামনে চলে আসবে। এরকম কিছু কথা বুদ্ধি করে সব রেকর্ড করে নিয়ে আসে শাহরিয়ার। কিন্তু সমস্যা হয় উইরাতে, শাহরিয়ারকে কেউ একজন দেখে ফেলে। তখন আমার উচিত ছিল ওর সেফটি দেওয়ার, আর এটাই বড় ভুল হয়ে দাঁড়ায়। আমি রেকর্ড শুনেই ভুট্টো আর ওসিকে খুঁজি। আমার ছেলেপুলেরা পেয়েও যায় ওসিকে। আর তখনই বড় অপরাধী খুবই কৌশলে শাহরিয়ারকে তারা চিহ্ন ন আর ওর বোনকেও তারা চিহ্ন অর্ষণ করে মেয়ে তারা চিহ্ন রে ফেলে। ওসিকে অনেক জিজ্ঞেস করেছি, মুখ খুলেনি। শেষে সব সত্যি না বললেও অল্প সত্যি বলেছে, ভুট্টো কোথায় থাকে তারা চিহ্ন নিয়ে আমার আপনজন। উদ্ধৃতি চিহ্ন। একদমে কথা শেষেই বড় করে নিঃশ্বাস নিল প্রমুখ। এরপর পকেট থেকে ফোন বের করে সেই রেকর্ড শোনাল রাকিব চৌধুরীকে। সব মন দিয়ে শুনল রাকিব। এরপর আবারও প্রমুখ বলল, ওসি ভেবেছিল ওর সব কথা আমি বিশ্বাস করব, কিন্তু রেকর্ড শুনেই বুঝেছি মরলেও তারা চিহ্ন নিয়ে নাম বলবে না। অথচ ওই তারা চিহ্ন নিয়ে আমাকে চিঠি পাঠিয়েছিল ওসিকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। এখনও সেটা আছে আমার কাছে। তারপর কুমিল্লা গিয়ে ভুট্টোকে তন্নতন্ন করে খুঁজলাম। যখন 2 দিন পর পেয়েও গেলাম, তখন আমি হতাশ। দেখি সে ফাঁসির দড়িতে ঝুলছে। পুলিশকে তদন্ত করতে দিয়েও শূন্য ফলাফল পেলাম। এখন কি করব মামা? রাকিব চৌধুরী পুরো ঘটনা শুনে বলল, চিঠি এনেছ? প্রমুখ সেই কাগজটি তার দিকে বাড়িয়ে দেয়। রাকিব খুবই তীক্ষ্ণ চোখে চিঠিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এরপর ফোন বের করে একটি ছবি তুলে বলল, তুমি বলেছ তারা চিহ্ন নিয়ে আপনজন, তার বোনকে বিয়ে করেনি বলে আর সম্পত্তির লোভে এসব করেছে। এখন কথা হচ্ছে, আমার জানামতে দুলাভাই দীর্ঘ 4 বছর প্রেম করে আমার বোনকে বিয়ে করেছিল। খুবই ধুমধামে বিয়ে হয় দুজনের। বোনের চোখে ছিল পূর্ণতার জল। তবে সেই তৃতীয় ব্যক্তিকে? আচ্ছা মামা, একটু মনে করে দেখো, একপক্ষিক কেউ কি ভালোবেসেছে আমার বাবাকে? অথবা বাবা না চাইলেও সেই মহিলা জোর করেই মায়ের জায়গা দখল করতে চেয়েছিল। তবুও পারেনি বিধায় আমি হওয়ার পর রাগের বশে দুজনকেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এমন কি হতে পারে না? পারে। উদ্ধৃতি চিহ্ন।
রাকিব চৌধুরী 2 হাত গুজে থুতনিতে রাখল। দীর্ঘ সময় চিন্তা করে বলল, এখন এসব বাদ দাও। বিয়ে করেছ, নিজের কাজ করছ, এগুলো নিয়েই রিল্যাক্স মুডে থাকো। মাটি যখন খুঁড়তে শুরু করছো একদিন ঠিক কিছু বের হবে। আমিও চেষ্টা কম করিনি। ওই হামিদুর রহমান সব সময় কেস ক্লোজ করে দিত। শুনো প্রমুখ, সব সময় এই হতভাগা মামা তোমার পাশে আছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলল, মাথা নাড়িয়ে সাই জানিয়ে হঠাৎ জিজ্ঞেস করল, আজ রাতটুকু থেকে যাও? উদ্ধৃতি চিহ্ন। না প্রমুখ, তোমার মামি জানেই না আমি এখানে এসেছি। তাছাড়া তোমার বোন রাইমা খুব রাগ করবে। রাকিব চৌধুরী কথা বলেই উঠে দাঁড়ায়। প্রমুখের চুলে হাত বুলিয়ে আরও অনেকটা সময় তাকে বুঝাল, হতাশ হলে চলবে না, বুদ্ধি খাটাতে হবে। এসব নানান কথা বলেই দুজনে নিচে আসে। সিঁড়ির সামনেই সিরাতকে দেখতে পায় রাকিব চৌধুরী। তৎক্ষণাৎ গাল ভরে হেসে এগিয়ে যায় সিরাতের নিকট। আদুরে সুরে বলল, আম্মু, আপনি কি রেগে আছেন? আপনি আমার ছেলের বউ একথা বলেননি কেন? এত কথা হলো, আর যেটা আসল কথা সেটাই লুকিয়ে গেলেন? খুব খারাপ। আপনার মামা শ্বশুর ব্যাপক দুঃখ পেয়েছে। সিরাত রাকিব চৌধুরীর নরম স্বরের কথায় হালকা লজ্জিত হয়। চোরের মতো নুইয়ে রাখল মাথা। প্রমুখ একবার সিরাতের দিকে তাকিয়ে চলে যায় রুমে। হঠাৎই সিরাতের মুখের ভাষা কোথায় যেন পালিয়ে গেছে। রাকিব চৌধুরী বুঝল, মেয়েটা লজ্জা পাচ্ছে। তাই শব্দ করে হেসে উঠে বলল, রিল্যাক্স আম্মু, আমি কিছু মনে করিনি। এরপরের বার আসলে শ্বশুরের মতোই আদর যত্ন করা চাই। ওকে, আজ আসি। কথা শেষেই চলে গেলেন তিনি। এদিকে গলা শুকিয়ে কাঠসিরাতের, সে ঠাই দাঁড়িয়ে রইল সেখানে। ইস, কি অপমানটাই না হলো আজ। রাতের খাবার জুলেখা রেডি করে ডাকল সবাইকে। আসার পর থেকে আজ প্রমুখ একটি কথাও বলেনি সিরাতের সাথে, খাওয়ার জন্যও আসলো না। এতে সিরাতেরও কোনো ভাবাভাবি নেই। শুধু সন্ধ্যায় মামা ভাগ্নের কাণ্ডে অল্প অবাক হয়েছিল। সিরাত জুলেখার সাথে খেয়ে রুমে এসেই ভাবল, মাথার চুলগুলো আঁচড়ানো যাক, কতদিন নিজেকে আয়নায় দেখা হয় না। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। সে চিরুনি খুঁজে আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়াল। বিনুনি করে যখনই ওড়না ঠিকঠাক করল, তখনই তার চোখে পড়ল গলার স্বর্ণের সেই লকেট। অমনি কপাল কুঁচকে যায় তার। কয়েকদিন আগেই হঠাৎ এই লকেট হারিয়ে যাওয়ায় খুব খুঁজেছিল সে। সারা রুম তন্নতন্ন করে যখন পেল না তখনই ভেবেই নিয়েছিল, হয়তো হারিয়ে গেছে। তবে আজ কিভাবে গলায় আসলো? সে চট করেই হাত দিল গলায়, এদিক ওদিক ঘুরিয়ে লকেট খুলেই মুখের সামনে এনে খুলে দেখল তার আর মায়ের ছবি। ছবিতে আঙুল বুলিয়ে আদর করে গাঢ় চুম্বন করল। তৎক্ষণাৎ বুকের মাঝে চলা কষ্টে নাক টেনে কাঁদতে শুরু করে। লকেট বুকে চেপে অস্পষ্ট স্বরে বলল, মা, ও মা, কেমন আছো তুমি? আমাকে ছেড়ে থাকছ কিভাবে? প্রমুখ বারান্দায় বসে কাজ করছিল। হঠাৎ কান্নার শব্দে ভ্রু কিঞ্চিত করে আলতো পায়ে রুমে আসে। দেখে সিরাতের হাতে তার পরিয়ে দেওয়া লকেট নিয়ে কেঁদে যাচ্ছে। প্রমুখ থমথমে গলায় বলল, সারাক্ষণ কান্না ছাড়া আর কাজ পাও না? ন্যাকা কান্না জুড়ে দাও যখন তখন। অসহ্য। জাস্ট জীবন আমার নরতারা চিহ্ন বানিয়ে ফেললে। কান্না থামাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিব? উদ্ধৃতি চিহ্ন। সিরাত এবার গুনগুনিয়ে কান্না থামিয়ে শব্দ করে কাঁদছে। কান্না অবস্থায় আঁচলে মুখ মুছেই বিছানায় বসল। প্রমুখ চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিয়ে গমগমে আওয়াজে বলল, স্টুপিড, চুপ করবে তুমি? উদ্ধৃতি চিহ্ন। সিরাত অশ্রুসিক্ত চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না, চুপ করব না। কি করবেন আপনি? প্রমুখ কপাল কুঁচকায়। কান্না করছে অথচ চাপা থামছে না। মুহূর্তেই প্রমুখ ভয় দেখাতে এক পা করে এগিয়ে বসল সিরাতের সম্মুখে। সিরাতও পেছাতে থাকে। প্রমুখ এবার ডানহাতে সিরাতের 2 গাল চেপে ধরে দাঁত শক্ত করে বলল, কি করব দেখতে চাও? থাপড়িয়ে এই গাল দুটো লাল করে ফেলব। সিরাত ভয় আতঙ্কে লকেট ফ্লোরে ফেলেই প্রমুখের হাত ছাড়াতে উদ্বিগ্ন হয়। তার কোমল গাল শক্ত হাতের চাপে ব্যথায় লাল হয়ে যাচ্ছে। তবুও ধস্তাধস্তি করেও প্রমুখের হাত সরাতে পারছে না। প্রমুখ বাম হাত দিয়ে এবার সিরাতের 2 হাত একত্রে করে নিজের মুঠোয় নেয়। গালে হাতে শক্ত চাপে ব্যথায় সিরাত গুমিয়ে অস্পষ্ট শব্দ করল। টলমল চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। সামনাসামনি এমন স্নিগ্ধ রূপে দেখে হঠাৎ প্রমুখ মাদকের ন্যায় তাকিয়ে রইল সিরাতের মুখের দিকে। চোখে পড়ল গাল চেপে ধরে রাখার ফলে লাল বর্ণের কোমল ঠোঁট গোল হয়ে আছে। প্রমুখ এবার ডান হাতটি গাল থেকে সরিয়ে ঠোঁটে স্পর্শ করে।
মুহূর্তেই সিরাতের ঠোঁট আরও কেঁপে ওঠে। হৃৎস্পন্দনের মাত্রা বেড়ে যাওয়ায় চট করে চোখ বুজে নেয়। প্রমুখের এবার নেশা ধরে যায়। সিরাতের নীরবতা থেকেই প্রমুখ ঘোরের মাঝেই আস্তে আস্তে এগিয়ে গেল ওর ঠোঁটের দিকে। এক পর্যায়ে নাকে নাক ঠেকে যায়। প্রমুখ তার চোখা নাক ঘষল সিরাতের নাকে, তার কাটা দাড়িযুক্ত গাল আলতো করে ঘষে দিল সিরাতের কোমল গালে। সিরাত শিউরে ওঠে, চোখ খুলেই বড় বড় নিঃশ্বাস ফেলে প্রমুখের কাছ থেকে রেহাই পাওয়ার আশায় হাত দুটি মুচড়ামুচড়ি করে। অথচ প্রমুখ সেই ধ্যানে নেই। সে পরম আবেশের ডান হাত সিরাতের ঘাড়ের নিচে গলিয়ে চুলের মুঠি শক্ত করে খামচে ধরল। ঠোঁট এগিয়ে এই প্রথম বিয়ের পর সিরাতের নরম গালে চুম্বন করল গাঢ়ভাবে। এ স্পর্শে স্বার্থ, কামনা ছিল না, শুধু ছিল আদর, ভালো লাগা। এমন কাণ্ডে সিরাতের চোখ তৎক্ষণাৎ অস্বাভাবিক বড় হয়ে যায়। রাগে, দুঃখে ওই সময় শব্দ করেই কেঁদে উঠে, ফুপিয়ে ফুপিয়ে কাদার ফলে শরীর কাঁপছে। সে ভাবতেও পারছে না, একটু আগে এই শয়তারা চিহ্ন তানকি করল তার সাথে। মুহূর্তেই রেগে চোখ দুটি লাল হয়ে যায়, কান্নার শব্দে এতক্ষণ ঘরে থাকা প্রমুখের ধ্যান ভাঙে। একটু আগে করা অকল্পনীয় ঘটনা মনে হতেই দ্রুত সিরাতের হাত ছেড়ে উঠে দাঁড়ায়। তার মাঝে এখন পুরোদমে অনুভূতিরা উকি ঝুঁকি দিচ্ছে, তবুও সিরাতের কান্নায় এক বিন্দুও বিচলিত হল না। সে উল্টো হালকা ঢোক গিলে মুখ বাঁকিয়ে বলল, এভাবে মতারা চিহ্নরা কান্নার কি আছে? কি এমন করেছি? একটা চুমুই তো খেয়েছি। তবুও এর জন্য সম্পূর্ণ দোতারা চিহ্ন তোমার। কে বলেছিল এভাবে চোখ বন্ধ করতে? ওই লাল ঠোঁট দুটি কেন কাঁপছিল? শুনো মেয়ে, ভাগ্য ভালো তোমার, শুধু গালে চুমু খেয়েছি। ঠোঁট, গলা, তার নিচে পর্যন্ত যাইনি। আর বললাম না? থাক, লজ্জা পাবে। অল্প থেমেই ঠোঁট কামড়ে হাসল প্রমুখ, এরপর ভ্রু নাচিয়ে আবারও নরম সুরে বলল, আমি দয়ালু কিনা? নয়তো ওই টমেটোর মতো ঠোঁট দুটি আজ আস্ত থাকত না, সকালে রুম থেকে এই মুখ নিয়ে বের হতেও পারতে না। এবার কান্না থামাও, কথা শুনো। নইলে, একটু আগে ছোট স্পর্শ করেছি, এখন কিন্তু বর্ষর স্পর্শ, আদর আর রোমাঞ্চ যাই বলো, সব করব। এমনিতেই এই মুহূর্তে মাথা কিন্তু খুব গরম। সারা দেহে দাউ দাউ করে আগুন জ্বলছে, তোমাকে ছাড়া এই আগুন আজ কেউ নিভাতে পারবে না। তাই বলছি, কন্ট্রোলে আছি, কন্ট্রোলেই থাকতে দাও। উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই বারান্দায় চলে গেল প্রমুখ। আর সিরাত, তার আত্মা ধকধক করছে বিলজ্জ কথাবার্তা শুনে, কান্না করতেও সে এই মুহূর্তে ভুলে গেল। বড় বড় নিঃশ্বাস ফেলে দুই হাতে চট করে কান চেপে ধরল। অবর্ত শ্বাস ফেলে বিড়বিড় করল, অসভ্য মেয়ে, তারা চিহ্ন রে ফেলব তোকে, খারাপ লোক। এত মানুষ মতারা চিহ্ন রে, তুই কেন মতারা চিহ্ন রিস না? সময়ের স্রোতে সকল কিছুই পাল্টে যায়, তেমনি সিরাতের পাগলামি, রাগ আর জেদো আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসল। মধ্যে চলে গেছে 4টি মাস। যতবারই সিরাত রাগের মাথায় তুলকালাম ঘটাতে গিয়েছে ঠিক সেই সময়ই প্রমুখ খুবই সহজ কৌশলে তাকে থামিয়ে দিয়েছে। কখনো বা ধমকা ধমকি করে, আবার কখনো বা ঠান্ডা মেজাজে। অথচ আজ পর্যন্ত যেই প্রমুখের সাথে কেউ উঁচু গলায় কথা বলে না, সেখানে সিরাত এমন পাগলামি করলেও সে না চাইতেও সামলে নিয়েছে। জুলেখা থেকে শুরু করে সকল সার্ভেন্ট যেন এই 4 মাসে অন্যরূপের প্রমুখকে আবিষ্কার করেছে তাদের সামনে। একদিন সারা রুমের জিনিসপত্র ভেঙেছিল সিরাত, আসলে সারাক্ষণ রুমে বন্দী থাকা, মাথা উল্টা পাল্টা চিন্তা হওয়া আর ডিপ্রেশন থেকেই হুটহাট রেগে যেত সিরাত। সেই দিনও হঠাৎ প্রমুখের কথায় তার মাথায় রতারা চিহ্ন তো উঠে যায়। মুহূর্তেই সব লণ্ডভণ্ড করে ফেলে। প্রমুখ দিশেহারা, রুমের অবস্থা দেখে তার মাথায় তখন দাউ দাউ করে আর তারা চিহ্ন গুণ জ্বলছে। চট করে তেড়ে গেল সিরাতকে তারা চিহ্ন পোপর মাতারা চিহ্ন রতে। সিরাতের চোখে ভয়, আতঙ্ক বিরাজ করল। সে তখনই হু হু করে কেঁদে ওঠে। তৎক্ষণাৎ প্রমুখ হাত আবার নিচে নামিয়ে চোখ বন্ধ করে নিয়ন্ত্রণ করল নিজেকে। কিছু সময় পর সিরাতের থেকে দূরত্ব রেখে বলল, এ বাসায় এসেছ 1 মাস হয়ে গেছে সিরাত, তুমি কি বিয়েটা মেনে নিতে পারছ না? তবে চলে যাও শাশুড়ি আম্মার কাছে, তবুও রিকোয়েস্ট আর অশান্তি করো না সিরাত। কেন এমন করছো? আমি তোমার এরকম পাগলামি আর মেনে নিতে পারছি না। উফ, আমিও দিন দিন তোমার সাথে থেকে পাগল হয়ে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। সিরাত হালকা ঢোক গিলে অসহায় চোখে তাকিয়ে রইল প্রমুখের দিকে। দেখতে পেল, রাগে তার চোখ দুটি থেকে রতারা চিহ্ন তো ঝরছে। রাগ নিয়ন্ত্রণ করার জন্য ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে আছে।
গলার রগগুলো দৃশ্যমান। মুহূর্তেই ভয়ে চুপসে গেল সিরাত। প্রমুখ ঘন ঘন শ্বাস ফেলে নরম সুরে বুঝাল, আমি তোমাকে বিয়ে করেছি, এটা কি মস্তবর অপরাধ? কিন্তু আমি কি কখনো তোমাকে জোর করেছি, টর্চার করেছি, আমার গোলাম বানিয়ে রেখেছি? তবে কেন পাগলামি করো? আমি জানি কোনো সাধারণ মেয়েই চাইবে না আমার সাথে সংসার করতে। তোমাকেও বলছি, সংসার না হোক অন্তত সাথে থেকে দেখো, আমি অতটাও বাজে নই। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চুপ করে শুনল, মস্তিষ্ক খাটিয়ে বুঝল, আসলেই ইদানিং সে বাচ্চাদের মতো করছে। সে তো একসময় সংসারের হাল নিজের হাতেই সব সামলাত, বড়দের মতো ম্যাচিউর ছিল। তবে আজ কেন বাচ্চামো করছে? প্রমুখ তো তাকে জোরজবরদস্তি করছে না, কাজেও হাত দিতে বলছে না। তাহলে কেন এমন করছে? জোর করে বিয়ে করাই, চরিত্র ঠিক নেই বলে? কিন্তু মেয়েদের তো জুলুম করেনি, বরং মেয়েগুলোই তার কাছে আসত। সেখানে প্রমুখের একার তো কোনো দোষ নেই। আর সেও তো অপবিত্র, তারই ছোঁয়ায়। ওই দিন সারা রাত এসব ভেবেই কাটিয়ে দিয়েছিল সিরাত। এরপর থেকে অকারণে মাথা গরম করেনি, শুধু পর্যবেক্ষণ করে গেছে প্রমুখের কাজকর্ম। মাঝে মাঝে মুগ্ধ হতো জুলেখার সাথে প্রমুখের ঠাট্টা করার ব্যাপারটা। সারাদিন নিজের রুম পরিপাটি করে রাখত, আবার ঘরের জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। তারই 15 দিন পর হঠাৎ ওয়ার্ড্রব গুছাতে গিয়ে একদম কর্নারে একটি অ্যালবাম খুঁজে পায় সিরাত। প্রমুখ তখন বাইরে ছিল। কৌতূহল বশত অ্যালবামটি বের করে বিছানায় নিয়ে বসে প্রথম পৃষ্ঠা খুলতেই দেখতে পায় একজন কিশোরী আর একজন যুবকের হাস্যোজ্জ্বল ছবি। সিরাত খুবই বিস্ময় নিয়ে দ্বিতীয় পেজ খুলে, সেখানেও সেই দুটি মানুষের ছবি। এভাবে এক এক করে অনেক রকম ছবি তার চোখে ধরা দেয়। অ্যালবাম ঘেটে শেষের দিকে আসতেই দেখল সদ্য জন্ম নেওয়া একটি শিশু কোলে নিয়ে বাচ্চাটির মা বাবা দাঁড়িয়ে আছে। চোখে মুখে তাদের খুশির ঝলক। শিশুটিকে অনেকবার দেখেও চিনতে পারল না সিরাত। শিশুটির ছোট থেকে বড় হওয়ার সকল ছবিই সেখানে সাজিয়ে রাখা। মায়ের সাথে কি তার বন্ধন? বাচ্চাটির 2 বছরের ছবি দেখে সিরাত হতবিহ্বল হয়ে যায়। চেনা মুখটি দেখে হাজারো বিস্ময় খেলা করে তার চোখে। কি নিষ্পাপ সেই মুখ, সেই হাসি! মায়ের গলা জড়িয়ে খিলখিল করে হাসছে, বাবা পাশেই তার মায়ের কপালে চুম্বন করছে। এর থেকে সুইট মুহূর্ত পৃথিবীতে আছে? সিরাতের মা বাবার কথা মনে পড়ে চোখে পানি চলে আসে। অ্যালবামও শেষের দিকে। এভাবে হঠাৎ শেষ 3 পেজে দেখল সেই পিচ্ছি প্রমুখ থেকে যুবক হয়ে যাওয়া প্রমুখের ছবি। এই প্রথম গভীর নয়নে মাথার চুল থেকে পা পর্যন্ত এক দৃষ্টিতে দেখল প্রমুখকে। মায়া ভরা চোখ, পাতলা ঠোঁট আর থুতনির তিল, হাতের ফুলে ফেঁপে উঠা পেশির দিকে চোখ যেতেই হৃৎস্পন্দন থমকে গেল। এক অজানা ভাবনায় গলা শুকিয়ে আসল সিরাতের। কাপা হাত দুটি দিয়ে চট করেই পেজ উল্টে ফেলল। অতঃপর মিনিট 2 পর শেষ পৃষ্ঠায় সিরাতের লকেটের সেই তাদের মা মেয়ের ছবি। মুহূর্তেই কপাল কুঁচকে গেল তার। ছবিটি পেল কোথায়, এই কথা জিজ্ঞেস করবে বলে পণ করল। অ্যালবাম ঘেটে নিরস মুখে বসে রইল সে। মনে তার প্রমুখকে নিয়ে হাজারো প্রশ্ন। ছেলেটির জীবনে কি তবে কোনো সত্যি লুকিয়ে আছে? কোথায় তার পরিবার? পিচ্ছি প্রমুখের ছবি হাতে নিয়ে আলতো হাসল। তার কাছে প্রতিটি ছবি ভীষণ ভালো লাগল। ওই দিন রাতে প্রমুখ আসলে যখন সিরাত জিজ্ঞেস করে, তখন প্রমুখ উত্তেজিত হয়ে বলল, তুমি আমার জিনিসে হাত দিয়েছ? সিরাত ভয় পেয়ে যায়, মাথা নিচু করে সায় জানায়, হ্যাঁ। প্রমুখ জলে উঠেও পরক্ষণেই নিভে গেল। ভাবল সিরাতকে বিয়ে করেছে সে, তারও জানার অধিকার আছে। এমনিতেই আগের থেকে সিরাত কিছুটা সহজ হয়েছে, তাই কাঁথা মুড়ি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 2 মাস পর ঠিক এই তারিখেই তোমার প্রশ্নের উত্তর পাবে। আমিও দেখতে চাই কেমন তোমার ধৈর্য শক্তি। উদ্ধৃতি চিহ্ন। সেই থেকেই সিরাত প্রতিদিন অ্যালবাম কোলে নিয়ে বসে থাকত। আস্তে আস্তে সিরাতের মনে অবস্থান করল হৃদয় কাঁপিয়ে দেওয়া এই পুরুষ, যার কথায় বুক কাঁপত, কণ্ঠ জড়িয়ে যেত, দুষ্টু কথায় কান গরম হতো, এমনকি শক্তপোক্ত দেহ পুরুষটির সাথে ঘুমাতে ভয় সারা দেহ হিম হাওয়া বয়ে যেত। প্রমুখের সাথে প্রতিদিন এক বিছানায় থাকা হয়নি তেমন। ফ্ল্যাটের কাজ শুরু হওয়ায় সেখানেই অনেক রাত কাটিয়ে দিত। এদিকে সিরাতের মনে এক অন্যরকম অসুখ হানা দিয়েছে আজকাল। প্রমুখের কথা না শুনলে মন খারাপ হয়, আনচান মন চিনচিন করে ব্যথায়। তাইমা খানমের সকল দেখাশোনা কবির ও প্রমুখ করছে, কোনোরকম ত্রুটি রাখছে না তার দেখাশোনায়। এতে তাইমা খানমও ভীষণ খুশি।
সেই আকস্মিক ভয়ানক তারা চিহ্ন নের ঘটনা প্রমুখকে অনেকবার বলতে যেতেই বলা হয়নি তার। কখনো মন সায় দেয়নি, আবার কখনো প্রমুখের ব্যস্ততায় বলা হয়নি। অবশ্য সময়ের পাল্লায় বেমালুম ভুলতেই বসেছে সেই রাতের কথা। এই 4 মাসে তিনি এটুকু বুঝেছে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। মাঝে মাঝে সায়রা এসে সময় কাটিয়ে যায় তাইমা খানমের সাথে। সাফওয়ানের টার্গেট এখন প্রমুখ, সায়রাকে দিয়ে সিরাতের খবর নেয়। আজকাল তাইমা খানমের থেকে সিরাতের সুখের গল্প শুনে সায়রা মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ থেকে সাফওয়ানকে বুঝাবে সে। সিরাতকে ভুলে যেতে, কারণ তাদের ভালোবাসা একপক্ষিক ছিল। সেখানে সিরাত ভালো আছে, একজন ভালো বন্ধু, এর থেকে আর কি চায়। যদি সাফওয়ানের জন্য ঝামেলা হয় তখন? সেই কথা ভেবেই একদিন সায়রা সাফওয়ানকে পার্কে ডেকে বুঝালো সিরাতকে ভুলে যেতে। তৎক্ষণাৎ রেগে সাফওয়ান অকথ্য ভাষায় কথা শোনায় সায়রাকে। এও বলে, সিরাত সেখানে ভালো নেই, সে শুধু তার। এমন পাগলাটে আচরণে সায়রা ভয়ে সেখান থেকে চুপচাপ এসে পড়ে। এরপর থেকেই কোনো কথাই সাফওয়ানকে বলে না সে। রাগ হয়, ঘৃণা জন্মায় সাফওয়ানের প্রতি। আজ 9 দিন পর প্রমুখ বাসায় আসবে, কারণ সিরাতকে কথা দিয়েছিল মা বাবার সমস্ত ঘটনা খুলে বলবে। 2 মাস ধরে চাতক পাখির মতো সময় গুনে গেছে সিরাত। কবে এই দিনটি আসবে? একসাথে এতদিন থেকে একটু হলেও মায়া জন্মেছে সিরাতের মনে। সিরাত শাওয়ার নিয়ে জুলেখাকে ডাকল। সারাদিন এক বাসায় থাকলেও কথা হয় না তেমন। জুলেখা সেধে কথা বলতে আসলেও সিরাতের আগ্রহ নেই বলে চুপচাপ চলে যায়। জুলেখা সিরাতের ডাকে ড্রয়িং রুমে এসে বলল, ভাবি ডাকছেন আমারে? হ্যাঁ। রান্না করেছ? জুলেখা হাসি মুখে বলল, হু ভাবি, ভাইজান আসব কইছে, তাই তাড়াতাড়ি আজ রান্না কইরা পড়তে বসলাম। সিরাত তাকে যেতে বলতেই কলিং বেল বাজল। জুলেখা জলদি করে দরজা খুলে, দরজার দুপাশে হাত ভর রেখে প্রমুখ ক্লান্ত মুখে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে জুলেখার মাথায় হঠাৎ টোকা দিয়ে বলল, কিরে জরিনা, পড়ালেখা ঠিকমতো করছিস, নাকি তোর মায়ের কাছে পাঠিয়ে দিব? মায়ের কথা শুনে জুলেখার চোখ চিকচিক করে। ফট করে বলল, ভাইজান একটা কথা কই। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ বাসার ভেতর এসে এসির রিমোট হাতে নিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। গায়ের শার্ট খুলতে খুলতে বলল, একটা কেন, 10টা বল। জুলেখা লজ্জা পেয়ে মিনমিন গলায় জবাব দেয়, মারে দেখি না কয়দিন থাইকা আসি, ততদিন আপনি আর ভাবি প্রাইভেট সময় কাটান। প্রমুখ তৎক্ষণাৎ জুলেখার কথায় চোখ বড় বড় করে ফেলল। সিরাত একটু দূরেই দাঁড়িয়ে তাদের আলাপ শুনছিল। জুলেখার বলা কথা শুনে লজ্জায় গাল দুটি লাল হয়ে গেল। সে দাঁত শক্ত করে তাকিয়ে রইল জুলেখার দিকে। প্রমুখ পেছনে ফিরে সিরাতকে এক নজর পর্যবেক্ষণ করে ধমকে উঠে, বাসায় যাবি যা, এখানে আবার প্রাইভেট আলাপ আনিস কেন? তুই থাকলেই কি, না থাকলেই কি, মন মেজাজ ভালো থাকতেই তোর ভাবির সাথে আমি প্রাইভেট সময় কাটাই। নির্দিষ্ট কোনো সময় অথবা অজুহাত লাগে না। উদ্ধৃতি চিহ্ন। জুলেখা জিহ্বা কামড়ে বেকুবের মতো হাসল। সে বলেই গিয়েছিল, প্রমুখ এমনিতেই এক লাইন বেশি বুঝে, সে তো শুধু সময় কাটানোর কথা বলেছে, একসাথে বসে গল্প করা যাকে বলে। জুলেখা লজ্জায় রুমে চলে যায়। সিরাত এদিকে দুজনকেই মনে মনে বকে দিল। প্রমুখ উঠে হঠাৎ সিরাতের সামনে গিয়ে জোরে হা করে, তার মুখের উষ্ণ বাতাস সিরাতের সারা মুখে ছড়িয়ে পড়ল। সিরাত তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে গোলগাল চেহারার সিরাতের দিকে তাকায়। চোখের ঘন পাপড়ি লজ্জায় কাঁপছে। প্রমুখ মাদকের ন্যায় আসক্তি ভরা নয়নে সিরাতের ঠোঁটের দিকে দৃষ্টি দিয়ে নরম স্বরে বলল, শাওয়ার নিয়ে আসছি, খাবার রেডি করো। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ খুলে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে লুকাতে খুব নিকটে প্রমুখ থাকায় সরতেও পারছে না। প্রমুখ এবার একটু ঝুঁকে বলল, নাকি তাও পারবে না, উল্টো আমাকেই খাইয়ে দিতে হবে? ম্যাডাম, না, আমি যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই তাকে পাশ কাটিয়ে যেতেই প্রমুখ এক পা সরে সিরাতকে বাধা দেয়। সিরাত আবারও পাশ কাটাতে যায়, ঠিক তখনও প্রমুখ লম্বাটে পা দিয়ে সিরাতকে আটকে ফেলে। প্রমুখের মতলব বুঝতে পেরে সিরাত রেগে গিয়ে বলল, পথ ছাড়বেন, নাকি ধাক্কা দিয়ে ফেলে দিব? এই চুনোপুটি দেহ নিয়ে আমার সাথে আসো। প্রমুখ উচ্চস্বরে হেসেই দূরে সরে ফ্রেশ হতে যায়। সিরাত হালকা অপমানিত হয়ে খাবার রেডি করল। প্রমুখ শাওয়ার নিয়ে খেতে বসল সিরাতকে নিয়ে। খিদেও পেট চুচু করছে। ঝটফট খেয়ে সিরাতকে রেখেই রুমে যায়। এতদিন রাতে না ঘুমানোর ফলে আজ চোখ বুজে ঘুম আসছে তার। এমন আচরণে সিরাতের রাগ হল।
লোকটা কি ভুলে গেছে আজ রাতে কাহিনী শোনানোর কথা ছিল। তৎক্ষণাৎ রুমে গিয়ে পাশে আস্তে করে শুয়ে বলল, আজ রাতে আপনি ঘুমাচ্ছেন কেন? কি কথা ছিল মনে নেই? প্রমুখের সত্যি মনে নেই কি বলতে চেয়েছিল, কিন্তু সিরাতের থেকে এমন মন্তব্যে তার মাথায় দুষ্ট চিন্তা আসে। মুহূর্তেই চোখ অস্বাভাবিক বড় হয়ে যায় তার। সিরাত এসব কি বলছে? কাছে আসতে চাইছে? সে তৎক্ষণাৎ হুড়মুড় করে শুয়া থেকে উঠে ভয়ার্ত স্বরে বলল, বউ, আজ সারারাত আমাকে জাগিয়ে রাখার প্ল্যান করছ? সিরিয়াসলি, আদর পাওয়ার জন্য তুমি প্রস্তুত? সিরাত এসব শুনে থতমত খায়। হাঁ করে তাকিয়ে রইল এই বদমাশ লোকটির দিকে। প্রমুখ তাদের মাঝের সমস্ত দূরত্ব ঘুচিয়ে সিরাতের হাত নিজের কাছে এনে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সত্যি তুমি আগ্রহী? আমার বিশ্বাস হচ্ছে না। এসো এই হাতে একটা চামচি কাটো, দেখি আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি। উদ্ধৃতি চিহ্ন। সিরাত এবার ভয়ে জমে যায়। সে কখন এসব বলল? এই লোক কি কখনো ভালো হবে না? ছি, সবসময় বাজে চিন্তা। তাই ইচ্ছে করেই জোরে দিল প্রমুখের হাতে চিমচি। প্রমুখ ব্যথায় ছিটকে দূরে সরে গেল। হাত ছেড়ে বলল, তাহলে সত্যি? যাক বাবা, আজকাল তুমিও আমাকে উস্কে দিচ্ছ। তুমি আমাকে ভালো হতে দিলে না। সিরাত ভেরি ব্যাড। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ঠোঁট কামড়ে গভীর নয়নে তাকায় সিরাতের পানে। সিরাতের হৃদয় অবর্ত ধুকপুক করছে। ভয়ে শুকিয়ে আসছে গলা। সে তো কাহিনী শুনতে চেয়েছে, এখন এই পাগলকে কিভাবে বুঝাবে সে? না, এ হতে পারে না। সিরাত আস্তে আস্তে পিছিয়ে যাওয়ার ফলে দেয়ালে পেট ঠেকল তার। প্রমুখ এবার চট করেই সিরাতের কোমরের বাঁকা খাজে হাত রাখল। তৎক্ষণাৎ সিরাত কম্পিত গলায় বলল, দেখুন, আমি বলতে চেয়েছি। প্রমুখ ডান হাত সিরাতের ঠোঁটে রেখে থামিয়ে দিল তাকে। সিরাত ভয়ে শিউরে ওঠে। প্রমুখের বাম হাত কোমর থেকে গালে অবস্থান করে। সিরাতের গাল দুটি নিজের হাতের মাঝে রেখে তার ওষ্ঠ এগিয়ে নিল সিরাতের ওষ্ঠের কাছে। আর একটু হলেই দুটি উষ্ণ অধরের মিলন ঘটবে আজ। প্রমুখ নেশাতুর দৃষ্টিতে সিরাতের কম্পিত ঠোঁটে তার অধর মিলিয়ে দেওয়ার মুহূর্তেই সেই সময় প্রমুখের ফোন বেজে উঠল। তৎক্ষণাৎ বিস্ফোরণ দৃষ্টিতে সিরাত চোখ বড় বড় করে তাকায়। প্রমুখের মেজাজ যেন দ্বিগুণ হল। সে হালকা সরে তাকায় পাশের বালিশের নিচে মোবাইলের দিকে। মুহূর্তেই আবার চোখ সরিয়ে ফোন কলকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবারও এগিয়ে যায় সিরাতের ওষ্ঠের নিকট। তৎক্ষণাৎ আবারও কল বাজে। তীক্ষ্ণ আওয়াজে মেজাজ চটে যায় তার। গাল থেকে হাত নরম করতেই সিরাত দূরে সরে বলল, জরুরি কল বোধ হয়। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে চোখ বন্ধ করল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে ফোন হাতে তুলল। চোখে পড়ল কবিরের হাসি মুখের ছবি। মুহূর্তেই মাথায় রতারা চিহ্ন তো উঠে যায়। রাগে ঘাড়ের রগগুলো স্পষ্ট হয়। নিজেকে আজ সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। আর সময় পেলি না? এই সময়ে কোন ডিস্টার্ব করল? রাগ তরতর করে বাড়তেই ফোন কানে নিয়ে বারান্দায় যায়। ওপাশ থেকে কবির বলল, স্যার, এত রাতে আইসক্রিম কোথায় পাওয়া যাবে বলতে পারেন? আসলে বউটা খুব বায়না ধরেছে, আইসক্রিম খাবে। সেই সন্ধ্যা থেকে কোনোভাবেই সামলাতে পারছি না আমি। কি করি বলুন তো? আপনার জানাশোনা থাকলে লোকেশন পাঠিয়ে আমাকে এই বৌরূপী অত্যাচার থেকে উদ্ধার করুন। কি বিপদে আছি বলে বুঝাতে পারবো না। প্লিজ স্যার, বাঁচান আমায়। বউ বলেছে আজ আইসক্রিম না খাওয়ালে আমাকেও তার কাছে ঘেঁষতে দেবে না। আপনি জানেন না, বউ আমার খুব জেদি, যা বলে তাই করে ছাড়ে। তখন দেখা যাবে আমাকে সত্যি সত্যি কাছে যেতে দিচ্ছে না। তখন আমি আদরের অভাবে অচিরেই অক্কা পাব স্যার। আপনিও একজন দায়িত্ববান অ্যাসিস্ট্যান্ট হারাবেন। আমি চাই না আপনার ক্ষতি হোক, তাই ভয়ঙ্কর বিপদ থেকে দ্রুত উদ্ধার করুন আমায়। উদ্ধৃতি চিহ্ন।